স্যার মনে হয় না করা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে তাহলে। তো এখান থেকে তাহলে শুরু করি। দ্য ফর্ম অফ দ্য ট্রাভেলার এর আগের পর্যন্ত আমাদের হয়ে গেছে রানিং ইন এ নিউ রিং। রিং সংক্রান্ত কথাবার্তা ছিল আগে। এখান থেকে হচ্ছে ট্রাভেলার নিয়ে কথা। দ্য ফর্ম অফ দ্য ট্রাভেলার। তো ফর্ম অফ দ্য ট্রাভেলার এখানেও আমাদের আসলে আলাদা করে এগুলি মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু চোখে দেখে রাখা এবং নামগুলি একটু জেনে রাখা, যেন প্রয়োজনে হচ্ছে আমরা নামগুলি মনে করতে পারি যে হ্যাঁ এই নামগুলির সাথে আমরা পরিচিত। তো যেমন ৪ ধরনের ট্রাভেলারের শেপ হতে পারে। তো নাম্বার এ তে যেরকম এটাকে বলা হয় হচ্ছে সি ট্রাভেলার, এটা হচ্ছে সি ট্রাভেলার। তারপরে নাম্বার বি তে আছে হচ্ছে ফ্ল্যাট ট্রাভেলার, এটা সি এর, এটা মাথাটা সি এর মতো, এটা একটু চ্যাপ্টা। নাম্বার সি হচ্ছে এলিপ্টিক্যাল ট্রাভেলার। আর নাম্বার ডি তে হচ্ছে এন ট্রাভেলার। অর্থাৎ এতে যেটা, এটাকে বলা হয় সি ট্রাভেলার, এটা হচ্ছে ফ্ল্যাট, এটা হচ্ছে এলিপ্টিক্যাল এবং এটা হচ্ছে এন, এন ট্রাভেলার। এদের নামগুলি মনে রাখলে আপাতত চলবে, ছবি দেখে শনাক্ত করতে পারলেই চলবে। আর আপাতত এছাড়া এটা মুখস্থ করার দরকার নেই। আমরা মূল যে টপিকটায় চলে যাব সেটা হচ্ছে দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ট্রাভেলার। একটা ট্রাভেলারের কাছ থেকে আমরা কি কি জিনিস আশা করব। প্রথমত আমরা যেটা আশা করব সেটা হচ্ছে ট্রাভেলারের মেটালটা এমন হওয়া উচিত যেন এটা যতটুকু সম্ভব কম হিট প্রডিউস করে। হিট প্রডিউসের কথাটা কেন আসছে, কারণ হচ্ছে ট্রাভেলারটা যেহেতু রিং এর উপর দিয়ে ক্রমাগত চলাফেরা করে, তাহলে রিং এবং ট্রাভেলারের হচ্ছে ফ্রিকশনের কারণে, রিং এবং ট্রাভেলারের ফ্রিকশনের কারণে ওখানে ফ্রিকশনাল হিট তৈরি হয়। আর এই ফ্রিকশনাল হিট হচ্ছে আমরা জানি যে এটা ক্ষতিগ্রস্ত করবে আমাদের ইয়ার্নকে, এমনকি রিং ট্রাভেলার তারা নিজেরাও হচ্ছে এই হিটের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে যদি সেটা টলারেন্স লিমিটের চাইতে বেশি চলে যায়। এর পরবর্তীতে আমার আরেকটা যেটা বৈশিষ্ট্য দরকার, ট্রাভেলারের এক মাথায় যদি হিট তৈরি হয়, যেমন ধরা যাক এই যে রিং, রিং এর সাথে ট্রাভেলারের সরাসরি সারফেস কন্টাক্ট হচ্ছে এই যে এই মাথাটায়, এই ফ্লেঞ্জে। তো ফ্লেঞ্জে তো ফ্লেঞ্জ সংলগ্ন ট্রাভেলারের যে অংশটুকু, এইটুকু থেকে যেন নিচে পুরা ট্রাভেলারে হিটটা ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ ট্রাভেলারটা এমন মেটালের হতে হবে যে সেটা খুব দ্রুত পুরো ট্রাভেলারে হিটটাকে ছড়িয়ে দিতে পারে। হিটটাকে ছড়িয়ে দিলে কি সুবিধা হবে, যত ভালো হিট সে ছড়ায় দিতে পারবে, ডিসিপেট করতে পারবে, তত তাড়াতাড়ি হচ্ছে ট্রাভেলারের হিটটা হচ্ছে কমে যাবে। আরেকটা জিনিস যেটা প্রয়োজন যে ট্রাভেলারটা যেন রিং এবং এয়ার দুই জায়গাতেই যেন, রিং এবং সারাউন্ডিং এয়ার দুই জায়গাতেই যেন খুব দ্রুত সে হিটটাকে ছেড়ে দিতে পারে। কারণ হিট যত তাড়াতাড়ি ট্রাভেলারটা ছেড়ে দিতে পারবে তত তাড়াতাড়ি হচ্ছে মানে হিটটা ঠান্ডা হবে এবং আম, হচ্ছে সেটা রিং এবং ট্রাভেলারের জন্য ক্ষতির পরিমাণ তত কম হবে। এরপরে আমার আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আমার যেই ট্রাভেলারটা যেন সেটার মধ্যে ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা খুব ভালোভাবে থাকে। অর্থাৎ যদিও এটা আসলে পুরোপুরি কখনোই সম্ভব না, কারণ রিং ট্রাভেলারের এই ফ্রিকশনের ফলে হচ্ছে তাদের মধ্যে ওয়্যার বা হচ্ছে করোশন যাই বলি না কেন এটা তো হবেই, কিন্তু সেটা যেন কম হয়। এই কারণে ট্রাভেলারের উপরেও হচ্ছে একটা কোটিং দিয়ে দেওয়া হয়। আমরা যেরকম জানি যে রিং এরও একটা কোটিং থাকে, ট্রাভেলারের উপরে একটা কোটিং দেওয়া হয়। তারপরে সবার শেষ যেটা, ট্রাভেলারের চাইতে আমি যেই ট্রাভেলার যেটা ব্যবহার করব, ট্রাভেলারের হার্ডনেস কিন্তু আমার রিং এর চাইতে কম হবে। ট্রাভেলারের হার্ডনেস আমার হচ্ছে রিং এর চাইতে কম হবে। কেন কম হবে এটা আমরা গত ক্লাসেও ব্যাখ্যা করেছিলাম, যে ট্রাভেলার যদি সফট হয়, রিংটা যদি হার্ড হয়, সফট বলতে কিন্তু রাবারের মতো সফট না, তুলনামূলকভাবে হার্ডনেস কম। তো ট্রাভেলারের যদি হচ্ছে তুলনামূলকভাবে ট্রাভেলারের হার্ডনেস যদি হচ্ছে কম হয়ে থাকে, তাহলে সুবিধা কি হবে, তাহলে ক্ষয় হওয়ার সময় ট্রাভেলারটা আগে ক্ষয় হবে। তো ট্রাভেলার যদি আগে ক্ষয় হয় তাহলে সুবিধা, ট্রাভেলারটাকে আমি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে পারি, খরচ কম এবং সময় কম লাগে। কিন্তু রিং যদি আগে ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হচ্ছে, খরচ অনেক বেশি হবে, সময় অনেক বেশি লাগবে। এই জন্য আমরা চাই যে ট্রাভেলার হার্ডনেসটা রিং এর চাইতে সবসময় কম হোক। এরপর আহ, যখন আমরা রানিং ইন পড়ি তখন কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে আহ, নতুন যখন একটা আনকরা রিং আমরা ব্যবহার করব তখন এই নতুন রিংটাকে প্রথমেই আমরা হচ্ছে স্পিন্ডেল আরপিএম হচ্ছে বেশি দিব না, কম থেকে বেশি দিব। অথবা ট্রাভেলারের কথা যদি চিন্তা করে তাহলে ট্রাভেলার আমরা হচ্ছে হেভিয়ার ট্রাভেলার ব্যবহার করব না, আমরা হচ্ছে লাইটার ওয়েট ট্রাভেলার ব্যবহার করব। তার মানে এই যে আমরা যখন হেভিয়ার ট্রাভেলার কিংবা লাইটার ট্রাভেলার এই কথাগুলি যখন উচ্চারণ করি, তার মানে আমাকে বুঝে নিতে হবে অবশ্যই ট্রাভেলারের
হচ্ছে তোমার ম্যাচকে আলাদা করে হিসাব করার একটা পদ্ধতি কিন্তু প্রচলিত আছে। আমরা ট্রাভেলারের ম্যাচকে হিসাব করার জন্য দুইটা পদ্ধতি হচ্ছে ব্যবহার করি। একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার দিয়ে আমরা ট্রাভেলার ম্যাচকে বিচার করি, আরেকটা হচ্ছে আমরা আইএসও নাম্বার দিয়ে ট্রাভেলার মাসকে আমরা বিচার করে থাকি। একটা ট্রাভেলার নাম্বার দিয়ে আমরা ট্রাভেলার মাসকে বিচার করি, আর একটা হচ্ছে আইএসও নাম্বার দিয়ে আমরা ট্রাভেলার মাসকে বিচার করে থাকি। তো ট্রাভেলার নাম্বার দিয়ে যখন আমরা হচ্ছে এই ট্রাভেলার মাসকে বিচার করতে যাব, তখন হচ্ছে যেটা হবে, যেমন বাম দিকে এখানে আমাদের এনই দেখা যাচ্ছে যে কত ইয়ার্ন কাউন্টের জন্য, কত কাউন্টের ইয়ার্নের জন্য আমি কত কোন মাসের ট্রাভেলার ব্যবহার করব, এটার একটা চার্ট এখানে। যেমন এ পাশে টেক্স এনএম দুইটাই আছে, আমরা যেহেতু এনইটার সাথে বেশি প্রচলিত এটাই আমি বলি। যেমন এনইতে দেখা যাচ্ছে হচ্ছে 16 এনই, 16 এনি ইয়ার্নের জন্য ট্রাভেলার হচ্ছে নাম্বার যেটা দেওয়া আছে, ট্রাভেলার নাম্বার 1। তো ট্রাভেলার তো ট্রাভেলার নাম্বার 1 বলতে কি বুঝি, সেটা হচ্ছে আহ 10 হচ্ছে 10টা ট্রাভেলার নিলে 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়, 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়ে থাকে, তখন আমরা বলবো যে এটা ট্রাভেলার নাম্বার হচ্ছে 1। 10টা ট্রাভেলারের ওয়েট যদি 10 গ্রেইন হয়, তখন আমরা তাকে বলবো যে এটা ট্রাভেলার নাম্বার হচ্ছে 1। তো 10টা ট্রাভেলারের ওয়েট যদি 11 গ্রেইন হয়, তাহলে তখন তার নাম্বার হচ্ছে 2। যদি 12 গ্রেইন হয় তখন তার নাম্বার হচ্ছে 3। যদি 13 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 4, এইভাবে যাবে। আর যদি 10টা ট্রাভেলারের ওয়েট 9 গ্রেইন হয়, তাহলে তার নাম্বার হবে হচ্ছে 1/0। যদি 8 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে হচ্ছে 2/0। যদি 7 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হচ্ছে 3/0। যদি 6 গ্রেইন হয় তাহলে তার নাম্বার হবে হচ্ছে 4/0। এইভাবে যেতে থাকবে। এভাবেই হচ্ছে ট্রাভেলার নাম্বার চলতে থাকবে। তার মানে 16 এনি ইয়ার্ন যদি আমি বানাতে চাই, তাহলে ট্রাভেলার নাম্বার হবে হচ্ছে 1 থেকে 4। কেন এই রেঞ্জটা দেওয়া হলো 1 থেকে 4? এটা ডিফারেন্ট ফাইবার অনুযায়ী ভ্যারি করবে। আর এছাড়া যদি আমরা বলি আইএসও নাম্বার, তো দেখো 16 এনি কাউন্টের জন্য আমার আইএসও নাম্বার হবে হচ্ছে 63 থেকে 90। ফাইবার অনুযায়ী ভ্যারি করতে পারে এটা। তো 63 থেকে 90 যদি হয়, তাহলে ধরা যাক 63 ধরলাম। তো 63 মানে হচ্ছে আইএসও নাম্বার 1000টা ট্রাভেলারের ওয়েট যত গ্রাম, 1000 ট্রাভেলারের ওয়েট যত গ্রাম, আইএসও নাম্বার হচ্ছে তত। 1000 ট্রাভেলারের ওয়েট যত গ্রাম, আইএসও নাম্বার হচ্ছে তত। তাহলে 63 মানে হচ্ছে 1000 ট্রাভেলার নিলে 63 গ্রাম ওজন হবে। যদি আমি বলি হচ্ছে আইএসও নাম্বার হচ্ছে 80, তার মানে হচ্ছে 1000টা ট্রাভেলার নিলে তার ওয়েট হবে হচ্ছে 80 গ্রাম। আমি যদি বলি আইএসও নাম্বার 100, তার মানে হচ্ছে 1000 ট্রাভেলার যদি নেই তাহলে তার ওয়েট হবে 100 গ্রাম। এইভাবে আমরা হচ্ছে এটাকে মেজার করতে পারি ট্রাভেলার নাম্বার। তাহলে আমরা বুঝলাম যে ট্রাভেলার মাসের জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ট্রাভেলার নাম্বার আর একটা হচ্ছে আইএসও নাম্বার। এখান থেকে চার্ট মুখস্থ করার দরকার নেই, ট্রাভেলার নাম্বার বলতে কি বুঝি, আইএসও নাম্বার বলতে কি বুঝি, এটা মনে রাখলে চলবে। এরপরে হচ্ছে আমরা চলে আসি ট্রাভেলার ক্লিয়ারার। ট্রাভেলার ক্লিয়ারার হচ্ছে যখন ট্রাভেলারটা ক্রমাগত ইয়ার্নকে নিয়ে রিং এর উপর দিয়ে ঘুরতে থাকে, চলাফেরা করতে থাকে, তখন কিছু কিছু ফাইবার হচ্ছে ইয়ার্ন থেকে বের হয়ে এসে এই যে ট্রাভেলারটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্রাভেলারের গায়ের সাথে হচ্ছে লেগে যায়। এবং ট্রাভেলারের গায়ে যদি ফাইবার হচ্ছে লেগে যায়, তখন একটা সমস্যা যেটা হতে পারে, ক্রমাগত যদি এইভাবে আমার ট্রাভেলারের মধ্যে ফাইবারের পরিমাণ বাড়তে থাকে, তাহলে কিন্তু এই ফাইবারের কারণে ট্রাভেলারের ওয়েট হচ্ছে বেড়ে যাবে। আর ট্রাভেলারের ওয়েট যদি বেড়ে যায়, তাহলে ট্রাভেলারটা অপটিমাম লিমিট থেকে যদি হায়ার হয়ে যায় তার ওয়েট, তাহলে কিন্তু ইয়ার্নের মধ্যে টেনশন বৃদ্ধি পাবে এবং ইয়ার্ন ব্রেকেজের কারণ হতে পারে। স্যার মাঝখানে কথা শুনে জানি স্যার। মাইক অফ স্যারের। হ্যাঁ, ফাইটার প্লেন গেল আমাদের এখান দিয়ে। আমি এখন কুড়িলে, তো প্রচুর ফাইটার প্লেন এদিক দিয়ে প্রায় উঠানামা করে, তো তখন আওয়াজটা অনেক বেশি হয়, তাই আমি ফাইটার প্লেন আসলে স্যার কোথায় স্যার বন্ধ করে রাখি। শুনিয়ে স্যার। কুড়িল কুড়িল, ও স্যার ওই যে হ্যাঁ পাশে এয়ারপোর্ট, তো
তো প্রচুর হচ্ছে ফাইটার প্লেন এখানে উঠানামা করে, এমনি এমনি জি স্যার দৌড়াদৌড়ি করে। তো এদের কোনো কোয়ারেন্টাইন নাই, আমার কাছে খুবই অবাক লাগে। না স্যার, হয়তো যে শিপিং এর কাজে ব্যবহার করতে হইতেছে স্যার এখন। না না, ফাইটার প্লেন তো শিপিং এ ব্যবহার করে না। ও অরিজিনালি ফাইটার প্লেন না স্যার, এমনি নরমাল না কার্গো প্লেন। না, রেগুলার ফাইটার প্লেন। কার্গো প্লেনের তো আর এত আওয়াজ হয় না। কার্গো প্লেন তাহলে স্যার ওই কুর্মিটোলা বেজে স্যার নামে স্যার। হতে পারে, কিন্তু আমরা আশেপাশে এলাকা হওয়ার কারণে হচ্ছে আমাদেরকে ভুগতে হয় আর কি। এদের কোনো কোয়ারেন্টাইন ওদের তো নেই স্যার যখন। ট্রেনিং চলতেছে স্যার। হ্যাঁ মনে হয়, ওই প্রতিদিনই আমার মনে হয় যে একটা দুইটা করে প্লেন একটু উড়ায়, জং পড়ে গেলে তো মুশকিল। না স্যার, ওই যে ট্রেনিং এর জন্য উড়াইতে হয় স্যার। তাই প্রতিদিন তাদের ওই ফ্লাইট টাইম করতে হয়। জি স্যার, ফ্লাইট ফ্লাইট ইয়া থাকে স্যার, মডিউল থাকে স্যার। আচ্ছা, মানে এরকম টাইমে এ 5 করবে, এ 5 করবে স্যার। তো ওদের কোয়ারেন্টাইন নাই কেন? এটা তো একটা মানে মুশকিলের বিষয়। স্যার যারা স্যার ট্রেনিং আছে তাদের স্যার ছুটি দিচ্ছে না স্যার। মানে বাড়িতে আসবে স্যার, তাদের ছুটি দিচ্ছে না, তারা ওখানেই থাকতেছে তাদের স্যার। মনে হয় অ্যান্টিবডি আছে শরীরে, তাদের ভাইরাসের প্রোটেকশন আছে। না বাড়িতে এখন আসবেই বা কিভাবে? ওই সবার সাথে ধাক্কাধাক্কি করে যদি আসতে চায় জি তাহলে স্যার, তো ওই সে মানে কাউকে স্যার কোনো প্রকার ছুটি দিচ্ছে না স্যার, কোনো এটা ঈদের একটা, ছুটিও দিচ্ছে না। তাই বাড়ি যাওয়ার একটা ভালো উপায় আছে কিন্তু তাদের, তারা ওই যে ফাইটার প্লেন নিয়ে বাড়ি চলে যাবে, বাড়ির আশেপাশে যদি লম্বা কোনো ক্ষেত টেত বা রাস্তা টাস্তা পায়, রাস্তায় যদি নামে তাহলে এটা ভালো হবে কিন্তু। স্যার মুশকিল করে স্যার স্যার কয়েকটা প্লেনই আছে স্যার, ওটা যদি স্যার ধ্বংস হয়ে যায় তাহলে স্যার কি থাকে? প্লেনকে লাভ কি? 71 সালের পরে তো আর আমাদের কারো কোনো বিশেষ লাভ মানে কাজে দেয় নাই। এটা নেপালি স্যার, ভালো আছে, হুমকি টুমকি দিচ্ছে, স্যার আমরা তো দিছে স্যার অনেক স্যার, হয়তো স্যার ওভাবে প্রকাশ পায় না স্যার, কিন্তু স্যার প্রায় সময় কাজে লাগে স্যার। প্রায় সময় কাজে লাগে। জি স্যার, এই যে স্যার হ্যাঁ বলো। পাহাড়ি অঞ্চলে স্যার, তো স্যার পাহাড়ি অঞ্চলে স্যার সার্ভে করে স্যার, তারপর স্যার ছবি তোলা হয়। আচ্ছা মানে প্রতি বছরই স্যার, মানে ম্যাপ তো স্যার আবার রিনিউ করা হয় স্যার, আচ্ছা স্পেশালি স্যার জঙ্গল বা পাহাড়ি অঞ্চলে স্যার। তো ওটা কিভাবে তুলে স্যার? ওটা স্যার ওরা স্যার ইয়াতে উপর থেকে স্যার ছবি তুলে স্যার। আচ্ছা আচ্ছা, তখন কি ফাইটার প্লেন ব্যবহার করে? মানে ফাইটার প্লেনে কি? স্যার সব ধরনের প্লেন ব্যবহার করে স্যার। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না। তবে আমি, তাছাড়া স্যার যদিও হ্যাঁ বলো। অন্যান্য দেশের স্যার অনেক সময় দেখা যায় যে সাধারণত যে বিভিন্ন যে জায়গায় স্যার মানে সমুদ্রে স্যার ট্রলার ওরা কিভাবে জানতে পারে যে ট্রলার যাচ্ছে বা ইয়া করতেছে। অনেক সময় যে প্লেন গুলোর এরিয়া থাকে স্যার, ওরা সার্চ করে, ওভাবে স্যার জানা যায় স্যার। আচ্ছা আচ্ছা, এই ধরনের কাজে লাগে না? জি স্যার। হ্যাঁ ভালো কথা বলছো, এটা আমার জানা ছিল না। আচ্ছা তাহলে আমার একটা প্রশ্ন হলো যে, যেমন ধরা যাক আহ আচ্ছা এটা অবশ্য একটু ভিন্ন প্রসঙ্গ। মানে আমি যেটা মাথায় রেখে বলছিলাম সেটা হচ্ছে, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা সব সময় খুবই মানে নতজানু পররাষ্ট্রনীতি ফলো করি, কিন্তু নেপাল কিন্তু দেখো তারা খুব সাহসী ভূমিকা পালন করে। এটা হুট করে আমার কেন জানি মাথায় চলে আসলো আর কি, এই জন্য আমি বলছিলাম যে আমাদের বিশেষ লাভ হয় না। হ্যাঁ, এই যে নেপাল হচ্ছে কয়েকদিন আগে তোমার কি ওই বিএসএফ এর কয়েকজন সৈন্য ভিতরে ঢুকছিল, একটা গুলি করে মেরে ফেলাই দিছে। তো সেম আমার, স্যার আমাদের ক্ষেত্রেও। হ্যাঁ, আমাদের এখানে ঢুকলে স্যার আমাদেরও গুলি করে ফেলে দিবে স্যার। না কই হয় না তো আমাদের, বিজিবি সবসময় হচ্ছে খুবই স্যার মানে বিশেষ করে এইটাই তো ঝামেলা স্যার। হ্যাঁ ওদের ওদের স্যার কনভার্ট হওয়ার পরে। ওরা তো স্যার আমাদের দিকে ঢুকেই না স্যার, তো ওদের মারবেই বাকি। না ঢুকে আমি মাঝে মাঝে হচ্ছে বেশ কয়েকটা ওই সীমান্ত এলাকার খবর পাই, বা বা কখনো কখনো কিছু ভিডিও চোখে পড়ছে যে হচ্ছে তোমার এই বিএসএফ ঢুকে পড়ছে। এটা লাস্ট কয়েকদিন আগেই পেপারে দেখি নাই, কিন্তু আমি হচ্ছে তো সবসময় গোলাগুলি হয় স্যার, হুম, বিএসএফ এর সাথে সবসময় গোলাগুলি হয় স্যার। না ওটা হচ্ছে বিজিবি নাই, ওখানে গ্রামবাসী তোমার হচ্ছে ওই লাঠি তারপর হচ্ছে পাথর এগুলি নিয়ে ওরা ওই ঢিল টিল দিচ্ছে আর কি বিএসএফ তে। তো বিএসএফ 3-4 জন চলে আসছে, গ্রামের ভিতরে কেন ঢুকছে আমি জানি না, কিন্তু হচ্ছে গ্রামের বাসীরা হচ্ছে অনেক একে, আর হচ্ছে যারা অল্প বয়স্ক তারা হচ্ছে ওই বাঁশ পাথর এগুলি নিয়ে হচ্ছে চেষ্টা করতেছে আর কি। এখনো স্যার আমাদের এমন এরিয়া আছে স্যার, মানে যেগুলো স্যার ঘেরা না স্যার, মানে কাঁটাতার দিয়ে ঘেরা না। এই জন্য স্যার ওসব দিক দিয়ে স্যার চাইলেও স্যার মানে ওরা ঢুকতে পারে স্যার। আচ্ছা বাংলাদেশ কি কোনো কাঁটাতার দিছে নাকি? জি স্যার। আমার বাংলাদেশ কি কখনো কাঁটাতার কাঁটাতার দিছে? স্যার কিছু এই যে পাহাড়ি অঞ্চলে তো স্যার মনে হয় দেওয়া আছে স্যার, মিয়ানমারের সাথে। আচ্ছা আচ্ছা, আমার যতটুকু জানা ছিল যে বাংলাদেশ কাঁটাতার দেয় না। যাই হোক, মিয়ানমারের খবর জানি না। মানে ইন্ডিয়া বর্ডারে অবশ্যই ইন্ডিয়ার তো দেওয়া লাগে না, ইন্ডিয়া তো নিজেদেরই কাঁটাতার দিয়ে দিছে। হ্যাঁ স্যার, ইন্ডিয়ার স্যার ওই যে ইন্দো চীন ওয়ারের সময় স্যার ওরা সব বর্ডারে আস্তে আস্তে স্যার কাঁটাতার দেওয়া শুরু করছে। কিন্তু আমরা খরচটা কমে গেছে। ওরা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে খুবই পাওয়ারফুল সার্চ লাইট হচ্ছে বসায় রাখে ওদের মানে ইয়েতে,
কি বলে ওদের সীমান্তে আর কি। ক্যাম্প গুলাতে। গরু চোরাচালানকারীদের জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, খুব হচ্ছে শক্তিশালী সার্চ লাইট। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই সার্চ লাইট গুলি, না এখানে কিন্তু শুধু গরু চোরাচালানের উপরে দোষ দিলে আমার কাছে মনে হয় যেটা একটু ভালো হবে না, যে কারণ চোরাচালানকারী ওদের পক্ষেও আছে। তো পঞ্চগড় গিয়ে আমি এটা দেখছিলাম, সেটা হচ্ছে ওরা বলছিল মানে এই যে সার্চ লাইট গুলি এমন ভাবে বসানো যে আলোর বেশিরভাগ হচ্ছে বাংলাদেশের সীমান্তে পড়ে, আর আলোর খুব কম অংশই ইন্ডিয়ার সীমান্তে যায়। মানে সার্চ লাইট গুলি ওদের সীমানা থেকে বসানো, কিন্তু এমন ভাবে বসানো যার ফলে হচ্ছে ওরা আমাদের সীমান্তের অনেকখানে দেখতে পারে। আর চোখের বিপরীতে আলো থাকলে তো তুমি আলোর বিপরীতে দেখতে পারবা না ওই পাশে কি আছে। তো আমাদের এদিক থেকে ওদের সীমান্ত খুব অল্প দেখা যায়, কিন্তু ওরা আমাদের সীমান্ত অনেক বেশি দেখে, এরকম আর কি। যাই হোক, আমরা ট্রাভেলার ক্লিয়ারারে চলে যাই। আচ্ছা, এটা হয়তো পড়া হয়ে গেছে। তাহলে ট্রাভেলার ক্লিয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে যে ট্রাভেলার ক্লিয়ারটা হচ্ছে একটা ভার্টিক্যাল শীট, কেবলমাত্র ছোট্ট একটা জিনিস। এটা বসানোর উদ্দেশ্য হচ্ছে ট্রাভেলারটা যখন ওই এক্সট্রা ফাইবার যে জমে যাবে, এক্সট্রা ফাইবার তো হচ্ছে ট্রাভেলারের মাস যদি বেড়ে যায় তখন সেই এক্সট্রা ফাইবার গুলি ট্রাভেলারের সাথে না থেকে এই ট্রাভেলার ক্লিয়ারারে আটকে যাবে আর কি। পরবর্তীতে ম্যানুয়ালি আমরা হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার থেকে এক্সট্রা ফাইবার গুলি সরায় নিতে পারবো। আর এদের দূরত্বটা খুব কম থাকে, যেহেতু ফাইবারটা আমরা চাচ্ছি যে ফাইবারটা যেন ট্রাভেলার থেকে হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারারে চলে যায়। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এরকমটা হোক। তো তাহলে এদের মধ্যবর্তী অবস্থান দূরত্বটা খুব কম থাকবে, এটা হয় অ্যারাউন্ড 0.5 মিলিমিটার, অ্যারাউন্ড 0.5 মিলিমিটার হচ্ছে থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রাভেলার ক্লিয়ারার। এর পরবর্তীতে যে টপিক নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে, এটাকে আমরা বলি স্পিনিং জিওমেট্রি। বিষয়টা এটা আমাদের বুঝে রাখতে হবে, স্পিনিং জিওমেট্রি জিনিসটা কি। এখানে যেরকম আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে এখানে ড্রাফটিং জোন, তো ড্রাফটিং জোনের নিচেই হচ্ছে আমাদের আহ এটাকে আমরা বলি ল্যাপেট, ল্যাপেটের নিচেই হচ্ছে স্পিন্ডেল, তারপরে হচ্ছে রিং, এগুলো আমরা চিনি। যাই হোক, যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা বেশ কিছু ডাইমেনশনকে ইন্ডিকেট করে দেওয়া আছে। যেমন হচ্ছে এই ড্রাফটিং জোনটা হচ্ছে এই যে আমাদের এখানে ড্রাফটিং জোন আছে, এই ড্রাফটিং জোনটা হরাইজন্টাল লাইনের সাথে কিন্তু আলফা অ্যাঙ্গেলে রাখা। তো হরাইজন্টাল লাইনের সাথে হচ্ছে আলফা অ্যাঙ্গেলে রাখা। আর তো এটা একটা। তারপরে হচ্ছে এই ড্রাফটিং রোলার থেকে শুরু করে এই যে আমার এটাকে কি যেন বলে, ল্যাপেট, ল্যাপেটের দূরত্বটা দেখো এলজি। তারপরে ল্যাপেট থেকে হচ্ছে রিং পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে এলবি। আর রিং থেকে শুরু করে স্পিন্ডেলের দূরত্বকে বলা হচ্ছে এলএইচ। তারপরে তোমার বেলুন কন্ট্রোল রিং পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে এলআর। অর্থাৎ এইরকম হচ্ছে বেশ কিছু ডাইমেনশন দেয়া আছে। তার মানে হলো এটা যে আমার একটা হচ্ছে এই ড্রাফটিং জোন এবং সেই সাথে এই যে প্যাকেজটা, এর মাঝখানে কিন্তু প্রচুর ডাইমেনশন আলাদা আলাদা করে বসানো আছে, এবং এই ডাইমেনশন গুলা খুব সুনির্দিষ্ট এবং এদের কিছু রেশিও হচ্ছে পাওয়া যায়। তো সুতরাং কেউ যখন কোনো ম্যানুফ্যাকচারার যদি রিং ফ্রেমকে হচ্ছে বানায়, তখন সে যেন এই ডাইমেনশন গুলি সুনির্দিষ্ট ভাবে সে হচ্ছে ডাইমেনশন গুলি এবং তাদের মধ্যকার রেশিও গুলি ফলো করে যেন তৈরি করতে পারে। তো এই ডাইমেনশন, এই অ্যাঙ্গেল, সমস্ত ডাইমেনশন গুলি কিন্তু জিওমেট্রিক্যালি হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে যে অ্যাঙ্গেল এত হবে, এই ডাইমেনশন এত হবে, বা এদের রেশিও এরকম হবে, এরকম সুনির্দিষ্ট নির্দেশনা আছে। এগুলিকে বলা হয় হচ্ছে স্পিনিং জিওমেট্রি। অর্থাৎ আমাদের রিং ফ্রেমের ক্ষেত্রে একদম রোভিং বের হওয়ার পরে সেখান থেকে ইয়ার্ন তৈরি হওয়া পর্যন্ত প্রত্যেকটা কম্পোনেন্টের প্রত্যেকটা ডাইমেনশন গুলিকেই স্পিনিং জিওমেট্রি অন্তর্ভুক্ত। যদি আমরা এই সুনির্দিষ্ট ডাইমেনশন গুলি ফলো না করি বা এই রেশিও গুলি ফলো না করি, তখন কি সমস্যা? সোজা কথায়, আমরা যদি স্পিনিং জিওমেট্রি প্রপারলি ফলো না করি তাহলে হচ্ছে কি সমস্যা? তাহলে হচ্ছে আমাদেরকে যেই ঝামেলায় পড়তে হবে, প্রথমত আমাদের ইয়ার্নের টেনশন হচ্ছে ভ্যারি করবে, টেনশন উঠানামা করবে, এবং হায়ার টেনশনে আমরা জানি যে ইয়ার্ন ব্রেক করতে পারে। আর যদি টেনশন কম থাকে তাহলে হচ্ছে প্যাকিংটা লুজ হবে কম্প্যাক্টের পরিবর্তে। তারপরে হচ্ছে আমার এন্ডস ডাউন, এন্ডস ডাউন মানে হচ্ছে ইয়ার্ন ব্রেকেজ, ইয়ার্ন ব্রেকেজের পরিমাণ অনেক বেড়ে যাবে, ইরেগুলারিটি অর্থাৎ ইভেন্টনেস নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে জায়গায় জায়গায় আমার ফাইবারের হচ্ছে ইন্টিগ্রেশন হতে পারে, আমার ইয়ার্নের হেয়ারিনেস হচ্ছে বেড়ে যেতে পারে। ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে ইয়ার্ন থেকে যখন একদম শর্টার লেন্থের ফাইবার গুলি ইয়ার্নে না থেকে
তারা হচ্ছে আকাশে বাতাসে ভাসতে শুরু করে, এনভায়রনমেন্টটা মানে প্রচন্ড রকম ডাস্টি হয়ে যাবে যদি ফ্লাইয়ের পরিমাণ বেড়ে যায়। এই ধরনের সমস্যাগুলি হতে পারে যদি আমরা হচ্ছে স্পিনিং জিওমেট্রি প্রপারলি ফলো না করি। তো এখান থেকে আমাদের ডায়াগ্রামটা মুখস্থ করতে হবে না, শুধু স্পিনিং জিওমেট্রি বলতে আমরা কি বুঝি এবং ফলো না করলে কি সমস্যা, এটা মাথায় রাখলেই হচ্ছে চলবে। এই স্পিনিং ট্রায়াঙ্গেল এই টপিকটা আমরা আপাতত হচ্ছে লিভ করে যাচ্ছি, এটা আমরা পড়বো না। পরীক্ষার জন্য প্রস্তুতিতেও এটা হচ্ছে থাকবে না। তো মোটামুটি আমরা এখান পর্যন্তই রিং ফ্রেমে। আমরা হচ্ছে এর সাথে কিছু হয়তো ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম আমরা সলভ করে আসি এখন। আচ্ছা, পরীক্ষার জন্য আমরা হচ্ছে কোন কোন টপিকগুলি উপরে প্রিপারেশন নিব এটা একটু বলে দেই। পরীক্ষার জন্য আমরা হচ্ছে প্রিপারেশন নিব তোমার 1 থেকে, লিখে নাও কাগজ কলম নিয়ে, 1 থেকে 6, 1 থেকে 6 পর্যন্ত। তারপরে হচ্ছে আরো আছে 10, 11, 12, 10 থেকে 12, 1 থেকে 6, 10 থেকে 12, 1 থেকে 6, 10 থেকে 12, আর হচ্ছে 18, 19, 1 থেকে 6, তারপরে হচ্ছে 10 থেকে 12, 18, 19। স্যার এক্সাম কবে হবে এমন কোনো ইয়ে দিছিল স্যার? না, এই ধরনের কিছু তো নির্দেশনা আমাদের কাছে। স্যার 12 এ পড়ে স্যার, তারপরে হচ্ছে 10 থেকে 18, 12 এ 19, পড়ে স্যার। 18, 19, 1 থেকে 6, 10 থেকে 12, 18, 19, এই হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতি। এর মধ্যে 18টা আমি পড়াইনি, টেকনিক্যাল ডাটা এটা আমরা পড়াইনি, কিন্তু এটা পড়ানোরও দরকার নেই, নিজেরা পড়লে বুঝে যাবা। ওই রোভিং ফ্রেম বা ল্যাব ফরমার কিংবা হচ্ছে কম্বার প্রত্যেকটার হচ্ছে টেকনিক্যাল ডাটা ছিল ওরকমই, বিশেষ কোনো পার্থক্য নেই, এটা পড়ানোর প্রয়োজন নেই, এটা নিজেরা হচ্ছে বই থেকে দেখলে বুঝে যাবা। আর 19টা আমাদের বাকি আছে, সলিউশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এটা আমরা এখন হচ্ছে একটু দেখব। স্যার আরেকবার বলবেন স্যার একটু? 1 থেকে 6, 10 থেকে 12, 18, 19। স্যার পরীক্ষা সম্ভবত স্যার কবে হতে পারে স্যার? কোনো আইডিয়া নেই এই বিষয়ে। মানে স্যার অনলাইনে হবে নাকি স্যার এমনিতে ভার্সিটি খুললে হবে এরকম কিছু? আহ, এখন পর্যন্ত তো শেষ তো নোটিশ যেটা ছিল যে অনলাইন ক্লাস চলাকালীন অবস্থায় হচ্ছে কোনো পরীক্ষা টরীক্ষা হবে না, পরবর্তী ডিসিশন কি হয় এটা তো বলতে পারি না। স্যার আগস্ট পর্যন্ত তো স্যার এমনিতে বন্ধ ঘোষণা করছে, এখন কি তাহলে স্যার অনলাইন ক্লাস এই পর্যন্তই চলবে? মনে হয় না, কারণ এর আগেই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। এখন তারপরে দেখা যাক, তোমরা হচ্ছে তোমাদের সমস্যাগুলি স্যার মানে স্যার আলাদা 10 করে 12 এর শুরু পরে করো। কি বলছেন স্যার? 10, 12 এর পরে 10 থেকে 12, কিন্তু 10, 12 না, 10 থেকে 12, 10, 11, 12, আচ্ছা 1 থেকে 6, 10 থেকে 12, 18, 19। 18 19 আচ্ছা। হ্যাঁ, এই তো তোমরা তোমাদের সমস্যাগুলি বের করতে শুরু করো, আমরা হয়তো রিভিউ ক্লাসের দিকে চলে যাব সিলেবাস শেষ হলেই। তো স্যার ক্লাসগুলো অনলাইনে স্যার এরকম করা হয়েছে না স্যার, এরকম ভিডিও নাই। আগের ভিডিওগুলো যেগুলো ইউটিউবে আছে ওগুলা হচ্ছে দেখতে শুরু করো, আশা করা যায় কিছুটা হেল্প হবে আর কি। সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। যতটুকু সম্ভব হচ্ছে আমার যতটুকু ধারণা, আমি মোটামুটি ধীরে ধীরে বা হচ্ছে বারবার একটা কথা বলে বোঝানোর চেষ্টা করেছি, তো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তারপরে যেটা সমস্যা হয় বুঝো নাই সেটা আমাকে জিজ্ঞেস করো যে স্যার এইটা ভিডিও দেখছিলাম বা এই টপিকটা নিয়ে দেখছিলাম, তো এই জিনিসটা বুঝি নাই, তো জিজ্ঞেস স্যার আপনার সাবজেক্টটা কিছু বোঝা যায়, কিন্তু স্যার অন্যান্য সাবজেক্টের অবস্থা খুবই খারাপ স্যার। তারপর স্যার ল্যাব গুলা এগুলা কিভাবে কি করবে স্যার? সিলেবাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা তো কিছুই বুঝি নাই। ল্যাবগুলোর ক্ষেত্রে তো আমি যতটুকু হচ্ছে জানি, এবং আমার ক্ষেত্রে যেটা হবে যে আমার সাথে তো ল্যাব তোমাদের নাই, যাদের সাথে ল্যাব আছে ওদেরকে আমি বলে দিছি যে হচ্ছে ভার্সিটি খুললে আমরা যেই ল্যাবের মেশিনে আমার যে এক্সপেরিমেন্ট গুলো সেগুলো ইনশাল্লাহ করে ফেলবো, এই আর কি। যেমন আমাদের স্যার মেশিনে হচ্ছে, আপনার চ্যানেলটার নাম কি স্যার? বুঝি নাই। স্যার আপনার চ্যানেলটা?
ও চ্যানেলের নাম হচ্ছে স্কুল অফ স্পিনিং উইথ নাফিস আবির। ব্লগ সাইটের যেই নাম, চ্যানেলেরও একই নাম। তো যেমন আমাদের ইয়ার্ন 2 তে হচ্ছে রোভিং এবং রিং দুইটা মেশিন আছে। তো যদি আমরা হচ্ছে এখানে ক্লাসে করার সুযোগও না পাই, বা হচ্ছে সুযোগ বলতে কি, রোভিং রিং এ কিছু কিছু বিষয় যেগুলো আমাদের মেশিন লাগবেই, তো ভার্সিটি খুললে ওগুলো আমরা ইনশাল্লাহ হচ্ছে কভার করে নিব। আর যে সমস্ত টপিক গুলাতে মেশিনের প্রয়োজন নেই, সেই সমস্ত টপিক গুলো আমরা এখানে সেরে নিচ্ছি, এই আর কি। তো আশা করা যায় তোমরাও যে ল্যাবগুলি করতেছো এগুলো ইনশাল্লাহ হচ্ছে আহ ইয়েতে যে মেশিন সংক্রান্ত ল্যাব যেগুলা, এগুলা ইনশাল্লাহ ভার্সিটি খুললে এগুলা হচ্ছে কভার আপ করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। তো যেটা বললাম আর কি, তোমরা হচ্ছে আগের লেকচারগুলি বের করে ওইখান থেকে কিন্তু সমস্যাগুলি অবশ্যই বের করে রেখো, এবং হচ্ছে সেগুলি আমাকে ক্লাসে জিজ্ঞেস করো। নয়তো তোমাকে কিন্তু এগুলি পড়তেই হবে, বা তোমাকে এগুলা সামলাতেই হবে। তো হচ্ছে একদিনে তো স্যার 2-3টা লেকচার দেওয়া স্যার। বুঝি নাই, আবার বলো। প্রতিদিন দেন স্যার, তার 2-3টা লেকচার স্যার। আমাদের কোনটা স্যার? ও, তোমাকে হচ্ছে যেটা প্লে লিস্টে যেতে হবে। এই তুমি, কি নাম তোমার? অমিতাভ রায় স্যার। অমিতাভ রয়। তুমি মনে হয় আগে ক্লাস টাস করো নাই বিশেষ। তারপর ওই যে লকডাউনে স্যার নেট টেট ছিল না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য তুমি তো একেবারেই জানো না। এই যে আমি তোমার দেখাই দিই, এই যে এটা হচ্ছে চ্যানেল, তাই তো? এখানে, চ্যানেলে ঢুকছি। হ্যাঁ, এই যে এখানে দেখো, ডিসপ্লেতে দেখো, জি স্যার। দেখতেছো? জি স্যার। জি স্যার। এই যে দেখো প্লে লিস্ট আছে, হ্যাঁ, জি স্যার। প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে প্লে লিস্টেই যাবা। তোমার সেকশন কোনটা বলো? সেকশন তো 1 স্যার। ব্যাচ কোনটা? ব্যাচ 181 সেকশন 1 এই যে টিএম। দেখো, হ্যাঁ, এই যে 181 টিএম, দেখছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 181 টিএম 182 থিওরি, ভিউ ফুল প্লেলিস্ট এখানে দিলে, এই যে এখানে তোমাদের সাথে ক্লাসগুলো হচ্ছে এখানে আপলোড করা আছে। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, প্লে লিস্টে যেতে হবে। তোমাকেও ধন্যবাদ। প্লে লিস্টে আসতে হবে তোমাকে। আচ্ছা, ওই হোম বা ভিডিওতে গেলে মাথা উলায় যাবে, প্লে লিস্টে আসবে। প্লে লিস্টে যার যার সেকশন অনুযায়ী ক্লাস হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া আছে, ডেট অনুযায়ী এখানে দেখে দেখে ক্লাস করে ফেলবা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ম্যাথে চলে আসি। আমি সম্ভবত তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে। প্রবলেমটা আগে পড়ি। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি পার ডে অফ এ রিং ফ্রেম। ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি পার ডে অফ এ রিং ফ্রেম উইথ ফলোইং স্পেসিফিকেশন। আমাকে একটা রিং ফ্রেমের প্রোডাকশন পার ডে, কেজি পার ডে তে বের করতে হবে। এটাও একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথ। তো এবং রিং ফ্রেমের হচ্ছে স্পেসিফিকেশন নিচে দেওয়া আছে, সেগুলো কি কি? স্পিন্ডেল আরপিএম হচ্ছে 15,000, তারপর টিপিআই হচ্ছে 20, তারপর হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল 1208। স্পিন্ডেল আরপিএম 15,000, আমাদের রিং ফ্রেমের স্পিন্ডেল আরপিএম কিন্তু অনেক বেশি, 15,000। আর রোভিং ফ্রেমে তো ছিল ফ্লায়ার আরপিএম। ফ্লায়ার আরপিএম রোভিং ফ্রেমে থাকতো হচ্ছে অ্যারাউন্ড কত, 1,000-এর আশেপাশে, 1,1200 এই ধরনের। তো রিং ফ্রেমে কিন্তু স্পিন্ডেল আরপিএম 15,000, অনেক বেশি। তারপরে টিপিআই, টিপিআই বলতে বোঝানো হয়েছে টুইস্ট পার ইঞ্চ। তো টুইস্ট পার ইঞ্চ হচ্ছে 20। তো এর বিপরীতে রোভিং ফ্রেমের হচ্ছে টিপিআই কিন্তু ছিল মাত্র 1-এর আশেপাশে, অ্যারাউন্ড 1-এর আশেপাশে। তো রিং ফ্রেমে যেহেতু আসলে টুইস্ট অনেক বেশি না দিয়ে উপায় নাই, কারণ ইয়ার্নের যদি টুইস্ট আমি কম দিই তাহলে তো ফ্যাব্রিক বানানোর সময় প্রচুর ইয়ার্ন ব্রেকেজ হবে।
তো এই জন্য পর্যাপ্ত পরিমাণ টুইস্ট হচ্ছে এখানে দেওয়া হয়। নাম্বার অফ স্পিন্ডেল 1208। আমরা জানি যে রিং ফ্রেমের নাম্বার অফ স্পিন্ডেল কত হতে পারে, 1000, 1200, তারপর হচ্ছে 1600, 1832, এর চেয়ে বেশি হতে পারে। যতদিন যাচ্ছে স্পিন্ডেল সংখ্যা হচ্ছে বাড়তেছে রিং ফ্রেমে। তো নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 1208। তো এর বিপরীতে রোভিং ফ্রেমের কথা যদি চিন্তা করি, তাহলে রোভিং ফ্রেমে কিন্তু নাম্বার অফ স্পিন্ডেল ছিল কত, 120, 120, 160 এরকম। যদিও রোভিং ফ্রেমের প্রত্যেকটা স্পিন্ডেল রিং এর স্পিন্ডেলের চেয়ে অনেক বেশি জায়গা দখল করে, কারণ রোভিং এর প্যাকেজটা তো অনেক বড়, রিং এর প্যাকেজ কিন্তু বেশ ছোট। তো তারপর হচ্ছে ইয়ার্ন কাউন্ট 30 NE বলা আছে। ওয়েস্ট হচ্ছে দেয়া আছে 3%। আমাদের জানি আমরা যে কিছু পরিমাণ ওয়েস্ট হয় আমাদের রিং ফ্রেমে। যেই ওয়েস্টটুকু হয়, ওই যে সাকশন থাকে, কোন একটা ইয়ার্ন ব্রেক করলো তো হচ্ছে ওয়েস্ট হবে, সাকশনের ফলে হচ্ছে রোভিং গুলা হচ্ছে সাকশন করে নিয়ে যাওয়া হবে সেইগুলি। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে রিং ফ্রেমের যে ওয়েস্টটা হয়, অর্থাৎ ওই সাকশন পাইপের মাধ্যমে আমরা যে ওয়েস্টটাকে পাই, ওটার একটা বিশেষ নাম আছে, কিন্তু সেই নামটাকে বলা হয় হচ্ছে নিউমাফিল। এটা হচ্ছে নিউমাফিল বলা হয় এটাকে। বানান হচ্ছে PNEUMAFIL, নিউমাফিল। নিউমাফিল কোনটাকে বলা হয়, ওই যে ধরো যাক আমার ইয়ার্ন ব্রেক করলো কিন্তু মেশিন চালু আছে, রোভিং ফ্রেমের ড্রাফটিং জোন থেকে রোভিংটা বের হয়ে সাকশন পাইপের মাধ্যমে জমা হয়ে যাচ্ছে, এই যে ওয়েস্টটা হচ্ছে ওটাকে বলা হয় হচ্ছে নিউমাফিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইবার কোয়েশ্চেন, যে নিউমাফিল বলতে কি বুঝো। তো এই নিউমাফিল বা ওয়েস্ট জমা হলো হচ্ছে 3%, এফিসিয়েন্সি 95%। আমাকে বের করতে হবে হচ্ছে প্রোডাকশন কত, অর্থাৎ একদিনে কত কেজি প্রোডাকশন হচ্ছে। এর আগে আমাদের হচ্ছে ম্যাথ শুরু করার আগে আমরা প্রথমেই বলে রাখি, যেটা গত ম্যাথেও ছিল, যে আমরা এখানে সবার প্রথম প্রোডাকশনের ম্যাথ বের করতে হলে আমাদেরকে আগে ডেলিভারি স্পিড বের করতে হবে। ডেলিভারি স্পিড বলতে রিং ফ্রেমে আমরা আসলে বুঝি যে একক সময়ে কতটুকু লেংথের ইয়ার্ন রিং ববিনে পেঁচানো হচ্ছে। মেশিন যে চালু আছে এখন, একটা নির্দিষ্ট সময়ে, একক সময়ে কতটুকু লেংথের ইয়ার্ন রিং ববিনে পেঁচানো হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে ডেলিভারি স্পিড। আর রিং ফ্রেমের ক্ষেত্রে এই ডেলিভারি স্পিড বের করার ফর্মুলাটা হচ্ছে স্পিন্ডল আরপিএম বাই টিপিআই। এই জিনিসটাকে কিন্তু আমরা হচ্ছে যখন রোভিং ফ্রেমে ছিল, রোভিং ফ্রেমের ফর্মুলাটা কিন্তু ছিল একটু অন্যরকম, সেটা ছিল হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। একই, কিছুটা পার্থক্য। রোভিং ফ্রেমের ফর্মুলাটা ছিল হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, আর আমাদের রিং ফ্রেমে তো ফ্লায়ার নাই, তো আমরা এখানে হচ্ছে ব্যবহার করব স্পিন্ডল আরপিএম বাই টিপিআই। তো ডেলিভারি স্পিড বলতে আসলে আমরা মাত্রই বললাম যে এটা মানে হচ্ছে একক সময় কতটুকু লেংথের ম্যাটেরিয়াল রিং ববিনে জড়ায় যাচ্ছে, সেটাকে আমরা বলবো ডেলিভারি স্পিড। এখন তাহলে এখানে ইউনিটটা কি হবে ডেলিভারি স্পিডের? তাহলে ডেলিভারি স্পিডের ইউনিট সবসময় হবে হচ্ছে লেংথ পার ইউনিট টাইম। এটা আমরা রোভিং ফ্রেমে ম্যাথ করার সময় কিন্তু বারবার জোর দিয়ে বলেছিলাম, এটার ইউনিটটা হবে হচ্ছে লেংথ পার ইউনিট টাইম। তো এই যে লেংথ পার ইউনিট টাইম, এই যে ইউনিটটাকে আমরা পেলাম, তাহলে এখন স্পিন্ডল আরপিএম কে টিপিআই দিয়ে ভাগ দিলে লেংথ পার ইউনিট টাইমটা কি দাঁড়াবে? লেংথের ইউনিট এখানে কিন্তু হচ্ছে ইঞ্চ, যেহেতু আমি টিপিআই দিয়েছি, টুইস্ট পার ইঞ্চ টিপিআই দিয়েছি, তাহলে লেংথের ইউনিট এখানে আছে হচ্ছে ইঞ্চ। আর টাইমের ইউনিট কিন্তু এখানে আছে হচ্ছে মিনিট। কেন? কারণ এই যে আরপিএম, রোটেশন পার মিনিট, তাহলে হচ্ছে লেংথের ইউনিট এখানে ইঞ্চ এবং টাইমের ইউনিট আছে হচ্ছে মিনিট। তাহলে লেংথ পার ইউনিট টাইম আমার ইউনিট দাঁড়ালো হচ্ছে ইঞ্চ পার মিনিট। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ডেলিভারি স্পিডের ক্ষেত্রে আমরা হচ্ছে ইঞ্চ পার মিনিট হচ্ছে সেটাকে ব্যবহার করতে পারি। ডেলিভারি স্পিড যেটা পাবো সেটা হবে ইঞ্চ পার মিনিট। এখানে একটা জিনিস বলে রাখা উচিত, সেটা হচ্ছে আমি যদি টুইস্টের ভ্যালুটা টিপিআই, অর্থাৎ টুইস্ট পার ইঞ্চ না দিয়ে আমরা যদি এটাকে দিই টুইস্ট পার মিটার, টিপিএম যদি দেই, টুইস্ট পার মিটার, তাহলে কিন্তু ডেলিভারি স্পিডের ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে, ইঞ্চ পার মিনিট না হয়ে তখন ইউনিটটা হয়ে যাবে হচ্ছে মিটার পার মিনিট। জি, মিটার পার মিনিট হবে। অর্থাৎ সবসময় এটা লেংথ পার ইউনিট টাইম থাকবে, তোমাকে বিচার করতে হবে যে লেংথের ইউনিট কি আছে, টাইমের ইউনিট কি আছে, সেই অনুযায়ী আমি হচ্ছে ইউনিটটাকে ফিক্সড করব। যাই হোক, আর উপরে আমি যে এখানে
তোমার এই গ্রেটার দেন চিহ্ন দিয়ে আলাদা করে, এটা কিন্তু ম্যাথের অংশ না, এটা দিয়ে বুঝিয়েছি যে আমরা ইউনিটের কনভার্সনটা কিভাবে হচ্ছে আর কি এইভাবে। মূলত ম্যাথে যে এখান থেকে শুরু প্রোডাকশন, আগে দুইটা সেকশনকে এটা করিয়ে দেওয়া হয়েছে তাই এটা করাই আছে, তাই আমি মুখে মুখে বলে যাই, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। প্রথমেই আমরা প্রোডাকশন শুরু করব হচ্ছে ডেলিভারি স্পিডের মান বের করার মাধ্যমে। ডেলিভারি স্পিডের ফর্মুলা হচ্ছে স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই। আমরা এই যে স্পিন্ডেল আরপিএম বসিয়েছি 15,000 এবং নিচে বসিয়েছি হচ্ছে 20। 15,000-কে যদি 20 দিয়ে ভাগ দিই তাহলে এই ভ্যালুটা কিন্তু হচ্ছে ইঞ্চ পার মিনিটে আসবে, কারণ টাইমের ইউনিট মিনিট আর হচ্ছে লেংথের ইউনিট এখানে আছে হচ্ছে ইঞ্চ, তাই এই অবস্থায় ইউনিটটা দাঁড়াবে কিন্তু ইঞ্চ পার মিনিট। এখন ওই যে 3টা লাইন ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, সিম্পল প্রোডাকশনে ম্যাথ করতে গেলে আমি 3টা লাইন ব্যবহার করব। 3টা লাইনের মধ্যে প্রথম লাইন ছিল যেটা, যে প্রোডাকশনের লেংথের ইউনিট হচ্ছে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। তো আমার প্রোডাকশন আছে হচ্ছে এখন ইঞ্চ পার মিনিটে, এখানে লেংথের ইউনিট হচ্ছে ইঞ্চ। তো প্রোডাকশনের লেংথের ইউনিটকে মিলাবো কার সাথে? কাউন্টের লেংথের ইউনিটের সাথে। কাউন্টের লেংথের ইউনিট হচ্ছে এনই তে লেংথের ইউনিট ইয়ার্ডস, তার মানে আমার কিন্তু ইঞ্চে থাকলে চলবে না, আমাকে যেতে হবে হচ্ছে ইয়ার্ডস অর্থাৎ গজে। হ্যাঁ, তোমরা কেউ কেউ বলেছো, এটা সঠিক উত্তর। তো 15,000/20 এটা ছিল ইঞ্চ পার মিনিট, এটাকে আমরা 36 দিয়ে ভাগ করে ইয়ার্ডস পার মিনিটে চলে গেলাম। আমরা জানি যে 1 গজে 36 ইঞ্চ, তো আমরা ইঞ্চ পার মিনিট থেকে ইয়ার্ডস পার মিনিটে গেলাম। তো 3 লাইনের দ্বিতীয় লাইন যেটা ছিল, যে এই যে এখন ইয়ার্ডস পার মিনিটে চলে আসলাম, টাইমের ইউনিটটা কি? এখানে টাইমের ইউনিট আছে হচ্ছে মিনিট। দ্বিতীয় লাইন ছিল যে আমার প্রোডাকশনের টাইমের ইউনিট মিলাতে হবে রিকোয়ার্ড প্রোডাকশনের টাইমের ইউনিটের সাথে। তো আমার কাছে টাইমের ইউনিট আছে হচ্ছে মিনিট, এটা আমি চলে যাব হচ্ছে ডেতে। কেন? ওই যে রিকোয়ার্ড প্রোডাকশন চাওয়া হয়েছে ডেতে, তাই আমি মিনিটে থাকলে চলবে না, আমাকে ডেতে যেতে হবে। এটা দ্বিতীয় লাইনে লেখা আছে, দেখে নিও। তো আগে ছিল ইয়ার্স পার মিনিট, তো আমি 60 দিয়ে গুণ করে ইয়ার্স পার আওয়ারে চলে গেলাম, যে 1 মিনিটে এত গজ, 60 মিনিটে কত গজ। এরপরে 24 দিয়ে গুণ করলাম, যে 1 ঘন্টায় এত গজ, 1 দিনে কত গজ, তাই 24 দিয়ে গুণ করে আমরা হচ্ছে ইয়ার্ডস পার ডে তে চলে আসলাম। ব্যাস। তো ইয়ার্ডস পার ডে তে আসার পরে এই যে আমরা ইয়ার্ডস পার ডে যেটাতে আসলাম, আচ্ছা আমরা একটু আজানের বিরতিতে যাই, আজানের পরে আবার আসতেছি।
আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো ইয়ার্ডস পার মিনিটে, ইয়ার্ডস পার ডে তে আমরা ছিলাম। তো এই যে ইয়ার্ডস পার ডে আমরা প্রোডাকশনে ছিলাম, ওই প্রোডাকশনটা কিন্তু ছিল হচ্ছে কেবলমাত্র একটা স্পিন্ডেলের জন্য। কারণ এই যে আমি লিখেছিলাম 15,000/20, তাহলে ওই যে ইঞ্চ পার মিনিট যতটুকু আমরা পাবো ওটা তো হচ্ছে একটা স্পিন্ডেলের জন্য আমরা পাবো। কিন্তু আমাদের রিং ফ্রেমে আমরা দিয়েছি স্পিন্ডেল তো 1208। তাহলে টোটাল রিং ফ্রেমের প্রোডাকশন কিভাবে বের করব? আমাকে নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে গুণ দিতে হবে 1208। তারপরে আমাদের ছিল হচ্ছে ওয়েস্ট পার্সেন্টেজ। আমাদের ছিল হচ্ছে ওয়েস্ট পার্সেন্টেজ 3% ওয়েস্ট হয়। তো 3% যদি ওয়েস্ট হয়েই থাকে তাহলে তো পুরা প্রোডাকশন আমরা পাবো না, 3% কম পাবো। এই জন্য আমরা 100 থেকে 3 বিয়োগ দিয়ে নিচে 100, অর্থাৎ 97%। নিচের 100টা হচ্ছে পার্সেন্টেজের। যেমন আমরা যদি বলি হচ্ছে 5%, তার মানে কি 100 ভাগের 5 ভাগ। এটাকে আমরা যখন লিখি তখন লিখি 5/100, 100 ভাগের 5 ভাগ। যদি আমরা বলি 10%, তার মানে হচ্ছে 100 ভাগের 10 ভাগ, উপরে 10 নিচে হচ্ছে 100। ঠিক তেমনি ভাবে এটাও 97/100। তারপর এফিসিয়েন্সি 95%, 95% মানে হচ্ছে 95/100। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বসানো কাজ শেষ, রেজাল্ট হয়ে গেছে এটা 33395,160 ইয়ার্ডস পার ডে। এটা হচ্ছে আমার টোটাল রিং ফ্রেমের প্রোডাকশন পেয়েছি। তবে সমস্যা যেটা হলো, সেই প্রোডাকশনটা আমরা পেয়েছি কিন্তু লেংথ ওয়াইজ। এই প্রোডাকশনটা আমরা পেয়েছি হচ্ছে লেংথ ওয়াইজ, এটাকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে ওয়েট ওয়াইজ, অর্থাৎ কেজি পার ডে তে হচ্ছে আমাদেরকে নিয়ে যেতে হবে, কেজি পার ডে তে। তো কেজি পার ডে তে কিভাবে যাব ইয়ার্ডস পার ডে থেকে কেজি পার ডে তে? সেটা হচ্ছে আমাদের কাউন্টের সাহায্য লাগবে। ওই 3টা লাইনের যেই একটা পদ্ধতি তোমাদেরকে বলেছিলাম, ওর মধ্যে তৃতীয় পদ্ধতি 3 নম্বর লাইন যেটা ছিল, যে লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে আমরা যদি হচ্ছে কাউন্ট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, আমাদের হচ্ছে সরি লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে আমরা যদি ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, আমাদেরকে কাউন্টের সাহায্য নেওয়া লাগবে। তো আমাদের এখানে কাউন্ট দেওয়া আছে 30 এনি। তো আমরা লিখেছি এটা যে গিভেন দেয়া আছে দ্য ইয়ার্ন কাউন্ট ইজ 30 এনি, ইয়ার্নের কাউন্ট হচ্ছে 30 এনি। তো 30 এনি মানে কি? এরপরে এটা লিখে ফেললেই হবে। যে কোনো কাউন্ট হোক না কেন আমরা শুধু এভাবেই লিখবো, গিভেন দ্য ইয়ার্ন কাউন্ট ইজ তত এত। দ্যাট মিনস সেই ইয়ার্ন কাউন্ট দিয়ে কি বোঝায় ওই কথাটাকে আমি যদি লাইনে লিখে ফেলতে পারি, তাহলেই হচ্ছে আমার ম্যাথ হয়ে যাবে। তো যেমন হচ্ছে 30 এনি বলতে কি বোঝায়? 30 এনি মানে হচ্ছে একটা ওই ইয়ার্নের যদি আমি 1 পাউন্ড নেই, তাহলে হচ্ছে 840 গজ দৈর্ঘ্যের আমি 30 টা হ্যাঙ্ক বানাতে পারবো। তো আমি যদি প্রশ্ন করি, আচ্ছা 30 টা হ্যাঙ্ক 1 পাউন্ড নিলে যে 30 টা হ্যাঙ্ক বানানো যাবে? তো এই 30 টা হ্যাঙ্কের মধ্যে টোটাল কতটুকু লেংথের ইয়ার্ন থাকবে? ওই 30 টা হ্যাঙ্কের মধ্যে টোটাল কতটুকু লেংথের ইয়ার্ন আছে? তাহলে কি হবে? তাহলে স্যার ব্যাপারটা হবে 30 দিয়ে এরকম। 840 গুণ দিতে হবে জি, স্যার। 30 দিয়ে 840 কে হচ্ছে গুণ দিতে হবে। ওই জিনিসটাকে আমি লিখেছি যে 30 এনি মানে হচ্ছে ওই ইয়ার্নের 1 পাউন্ড নিলে টোটাল আমি 30 ইনটু 840 গজ দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। আমাকে যদি বলা হয় যে আচ্ছা তাহলে 50 এনি মানে কি? তাহলে তার উত্তর হচ্ছে আমি যদি ওই ইয়ার্নটা 1 পাউন্ড নেই, তাহলে আমি টোটাল 50 ইনটু 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। আমাকে যদি বলা হয় 80 এনি ইয়ার্ন মানে কি? তার মানে হচ্ছে ওই ইয়ার্নের আমি যদি 1 পাউন্ড নেই, তাহলে আমি টোটাল 80 ইনটু 840 ইয়ার্ডস দৈর্ঘ্যের ইয়ার্ন পাবো। তো ওই জিনিসটাকে আমি এখানে লিখে রেখেছি, তবে একটু উল্টা করে লিখেছি। That means the weight of 30 into 840 yards yarn is 1 pound. কেন উল্টা করে লিখলাম? কারণ হচ্ছে আমার তো আসলে ওজনটা দরকার, ওয়েট দরকার, লেংথ তো দরকার নেই। আমি ওয়েট বের করতে চাই। এজন্য ওয়েটটা ডান দিকে। ছোটবেলা থেকেই কিন্তু আমরা ঐকিক নিয়মে এই পদ্ধতি ফলো করি। যেমন 10 টা ডিমের দাম 50 টাকা, 20 টি ডিমের দাম কত? তাহলে আমি কিন্তু লিখবো এইভাবে, 10 টি ডিমের দাম 50 টাকা, টাকাটা ডান দিকে। যেহেতু আমি টাকা বের করতে চাচ্ছি। আর যদি প্রশ্ন এরকম হয় 10 ডিমের দাম 50 টাকা, 100 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? তখন কিন্তু আমি উল্টাভাবে লিখবো যে 50 টাকায় পাওয়া যায় 10 টি ডিম। ঠিক আছে? তাহলে 100 টাকায় পাওয়া যায় এতটি ডিম। তখন কিন্তু নাম্বার অফ ডিমটা ডান দিকে। তো ওখানে যেহেতু আমার নাম্বার অফ ডিম বের করা লাগবে, তাই নাম্বার অফ ডিম ডান দিকে। তো এখানে আমার বের করা লাগবে ওয়েট কত, তাই আমি ওয়েটটাকে ডান দিকে রেখেছি। এই, এর বেশি কিছু না। তাহলে 13 into 840 ইয়ার্স এ হচ্ছে 1 পাউন্ড। 1 গজে কত পাউন্ড? আর হচ্ছে 33395,160 এত গজে
কত পাউন্ড হয় সেটা আমরা বের করেছি, এবং যেহেতু আমাকে কেজিতে বের করতে বলেছে আমি মাতবরি করে এক লাইনেই 2.2046 দিয়ে ভাগ দিয়ে কেজিতে চলে গেছি। ব্যাস, রেজাল্ট চলে আসছে। রেজাল্ট গুলি ভুল হইতে পারে, তোমরা সঠিকটা ওভাবে করলে চলবে। নিয়ম এটাই, 591.11 কেজি। তার মানে আমরা প্রথমে বের করেছি একদিনে কত গজ ইয়ার্ন পাই, এত গজ ইয়ার্ন পাই। এরপর আমরা বের করেছি আচ্ছা তাহলে এত গজের ওয়েট কত কেজি, আমরা বের করছি 591 কেজি। তার মানে আমরা হচ্ছে এই 591 কেজি ইয়ার্ন বানাতেই আমার হচ্ছে একদিন পার হয়ে গেছে একটা রিং ফ্রেমে। তাহলে এটাই হচ্ছে আমার ওই রিং ফ্রেমের জন্য কেজি পার ডে প্রোডাকশন। দেয়ারফর একটা কমা হবে দেয়ারফর এর পরে, দেয়ারফর দ্য প্রোডাকশন অফ দ্য রিং ফ্রেম ইজ 591 কেজি পার ডে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কটা। এখন দেখো তোমরা বোঝো কিনা। আমি একটু তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি। জি স্যার, স্যার বুঝছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই তো? ঠিক আছে, 1 মিনিট ব্রেক নাও, তারপর একটু প্রত্যেকটা একটু দেখে রাখো আবার। তোমাদেরকে স্যার একটা বাড়ির কাজ কোশ্চেনটা দিয়েছি। আরেকবার একটু স্যার। হয়ে গেছে আশা করি। তো এখন আসি তোমাদের বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ যেটা সেটা হচ্ছে এখানে ইয়ার্ন কাউন্ট দেওয়া আছে 30 এনি। তোমরা করবা কি, সবকিছু ঠিক রেখে শুধুমাত্র কাউন্ট চেঞ্জ করবা, 20 টেক্সট দিয়ে ম্যাথটা করে নিয়ে আসবা। কাজ বোঝা গেছে? সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র হচ্ছে 30 এর জায়গায় তোমরা হচ্ছে কাউন্ট ব্যবহার করবা 20 টেক্সট। 30 এর জায়গায় এই 20 টেক্সট কাউন্টটা ব্যবহার করবা। এই, আর কোনো পার্থক্য নেই, বাকি সব কাজ একই। এখন আসি হচ্ছে এই অঙ্কের মধ্যে কি কি পরিবর্তন থাকতে পারে। প্রথম একটা পরিবর্তন থাকতে পারে যে এখানে যেরকম বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি পার ডে অফ এ রিং ফ্রেম, একটা রিং ফ্রেমের কেজি পার ডে প্রোডাকশন বের করার জন্য এখানে একটা পরিবর্তন আসতে পারে। আমি হয়তো বা দিয়ে দিতে পারি পরীক্ষায় যে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন ওপিএস পার শিফট। ওখানে ছিল কেজি পার ডে ফর এ রিং ফ্রেম, একটা রিং ফ্রেমের জন্য কেজি পার ডে, একদিনে কত কেজি হয়। আর এখানে আমি বলে দিচ্ছি ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইজ ওপিএস পার শিফট। ওপিএস মানে কি? স্পিনিং এ তো আমরা জানি শিফট হচ্ছে 8 ঘন্টার শিফট, এটা জানি। আউন্স পার শিফট। আউন্স আউন্স হ্যাঁ, ওপিএস মানে হচ্ছে আউন্স পার স্পিন্ডেল, আউন্স পার স্পিন্ডেল পার শিফট। তার মানে হচ্ছে রিং ফ্রেমের একটা স্পিন্ডেলে, পার স্পিন্ডেল কিন্তু একটা স্পিন্ডেলে এই এক শিফট সময়ে কত আউন্স প্রোডাকশন হচ্ছে। একটা স্পিন্ডেলে এক শিফট সময়ে কত আউন্স ইয়ার্ন প্রোডাকশন হচ্ছে, সেটাই হচ্ছে ওটার ওপিএস পার শিফট। তাহলে কিভাবে বের করব? প্রথমে হচ্ছে আমাকে কাজ করতে হবে কোথায়, এই যে নাম্বার অফ স্পিন্ডেল যে আমি 1208 বসিয়েছি, এখানে 1208 বসানো যাবে না। কয়টা বসাবো বলো তো? যেহেতু আউন্স পার, 1 হ্যাঁ, তাহলে এখানে 1 বসাবো। 1 জি 1, কারণ আউন্স পার স্পিন্ডেল একটা বলা হচ্ছে। আর আরেকটা কাজ যেটা করব সেটা হচ্ছে টাইমের, 8 দিয়ে গুণ হবে। হ্যাঁ 8 দিয়ে গুণ হবে 24 এর জায়গায়, ডের পরিবর্তে 8 দিয়ে গুণ হবে, শিফটে কনভার্ট হবে।
আরেকটা কাজ হবে, পাউন্ড থেকে আমি কেজিতে যাব না, পাউন্ড থেকে আউন্সে চলে যাব। 1 পাউন্ডে হচ্ছে 16 আউন্স। তো পাউন্ডের যে প্রোডাকশন, স্যার আরেকবার একটু বলেন স্যার। হ্যাঁ কোত্থেকে বলবো বলো? স্যার প্রথম থেকে মানে ইয়াটা এই যে কনভার্ট সিস্টেমের প্রথম থেকে। হ্যাঁ 1208 এর পরিবর্তে আমি 1 দিব, যেহেতু হচ্ছে আউন্স পার স্পিন্ডেল বলা হচ্ছে একটা স্পিন্ডেলের জন্য। তো 1208টা স্পিন্ডেল দিয়ে তো আমার দরকার নেই, আমাকে বলছে আউন্স পার স্পিন্ডেল বের করতে একটা স্পিন্ডেলের জন্য। তো 1208 এর জায়গায় 1 হবে। তারপরে হচ্ছে আমাকে বলছে ওপিএস পার শিফটে বের করতে, তাহলে ডে এর জন্য যে আমি 24 দিয়ে গুণ দিছিলাম এটার পরিবর্তে 8 দিয়ে গুণ দিব। আরেকটা যেটা হবে, আমাকে বলছে আউন্স পার স্পিন্ডেল পার শিফট। তো আউন্সে যাব কিভাবে? পাউন্ডকে 16 দিয়ে গুণ করলেই হচ্ছে আউন্স হয়ে যায়, 1 পাউন্ডে 16 আউন্স। ব্যাস, তাহলে তখন পাউন্ড থেকে আর কেজিতে না গিয়ে আমি আউন্সে চলে যাব, এই পার্থক্য। জি স্যার। আর আরেকটা পার্থক্য যেটা আসতে পারে সেটা হচ্ছে, আমি তো এখানে টিপিআই দিয়ে দিয়েছি, টিপিআই না দিয়ে টিএম এর ভ্যালু দেওয়া থাকতে পারে। টিএম মানে হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার, এটা তোমরা টেক্সটাইল ফিজিক্সে টুইস্ট মাল্টিপ্লায়ার নিয়ে বিস্তারিত পড়ে আসছো। তো এখানে হচ্ছে সেটা অ্যাপ্লিকেশন, যে টিপিআই না দিয়ে যদি আমি টুইস্ট মাল্টিপ্লায়ার দেওয়া থাকে তাহলে। স্যার আমাদের তো টেক্সটাইল ফিজিক্স ছিল না। ও আচ্ছা, না থাকলেও তাহলে সমস্যা নাই। না থাকলে হয়তো তোমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করাটা শিখো নাই, কিন্তু ইকুয়েশনটা তাহলে তোমাকে ডিরাইভ ছাড়াই মুখস্থ করে ফেলতে হবে। তাহলে টুইস্ট মাল্টিপ্লায়ার থেকে টুইস্ট পার ইঞ্চ বের করার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার ইনটু রুট ওভার কাউন্ট, যদি ইয়ার্ন কাউন্টটা ইনডিরেক্ট সিস্টেমে হয়। ঠিক আছে, তো ওই টেক্সটাইল ফিজিক্সে এই ইকুয়েশনটা ডিরাইভ করে নিয়ে আসা হয় আর কি, যে এই ইকুয়েশনটা কোত্থেকে আসে, টিপি ইজ ইকুয়াল টু টিএম ইনটু রুট ওভার কাউন্ট, বা ডিরেক্ট সিস্টেমের জন্য টিএম বাই রুট ওভার কাউন্ট, ওখানে এই কাজটা করা হয় আর কি। তোমাদের যেহেতু টেক্সটাইল ফিজিক্স হয় নাই, তাই তোমাদেরকে হচ্ছে এটা সহজ ফর্মুলাই ডেরিভেশন ছাড়াই মুখস্থ করে ফেলতে হবে। তো এই ফর্মুলা দুইটা দুই রকম। কাউন্ট যদি ইনডিরেক্ট সিস্টেমে হয় তাহলে ফর্মুলা হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার ইনটু রুট ওভার কাউন্ট। আর যদি কাউন্টটা হচ্ছে টেক্স, ডেনিয়ার, পাউন্ডস পার স্পাইন্ডেল বা অন্যান্য গ্রেইন পার ইয়ার্ড ইত্যাদি ডিরেক্ট সিস্টেমে হয়, তখন ফর্মুলাটা হবে টুইস্ট মাল্টিপ্লায়ার বাই রুট ওভার কাউন্ট, এটা হচ্ছে হবে আর কি। আর টুইস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালু কত হতে পারে, যেহেতু ওভেন ইয়ার্নে হচ্ছে টুইস্ট বেশি লাগে, তো টুইস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালু ওভেন ইয়ার্নের জন্য হয় অ্যারাউন্ড 4.5 এর আশেপাশে, অ্যারাউন্ড 4.5 এর আশেপাশে, যেমন 4.6 হতে পারে, 4.4 হতে পারে এরকম। আর নিট ইয়ার্নে যেহেতু আমার টুইস্ট কম লাগে, নিট ফ্যাব্রিকের জন্য যে ইয়ার্ন বানানো হয় সেই ইয়ার্নে কিন্তু টুইস্ট কম লাগে, তখন হচ্ছে এটা টিপিআই ভ্যালুটা হয়, সরি তখন এটা টিএম ভ্যালুটা হয় হচ্ছে তোমার 3.5 এর আশেপাশে এরকম। অর্থাৎ আমি টিএম এর ভ্যালু দিয়ে দেবো, তুমি দেখবা যে কাউন্ট কি ইনডিরেক্ট দেওয়া আছে নাকি ডিরেক্ট সিস্টেমে দেওয়া আছে, যে সিস্টেম দেওয়া সেই অনুযায়ী টিপিআই বের করে তারপরে ম্যাথটা করতে হবে। হ্যাঁ, তো এগুলো একটু মনে মনে আওড়াতে থাকো, আমার একটু জরুরি একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করতেছি, আমি 1 মিনিটের ব্রেক নিচ্ছি একটু। স্যার মাইকটা অফ নাকি? কথা বলছে ফোনে ফোনে কথা বলতেছে স্যার। নেট তো চলে গেল, মরে গেলাম, আমি তো মরে গেলাম। ভাই ক্লাস রেকর্ড হইতেছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার তাহলে আমরা বললাম যে টুইস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালু দেওয়া থাকবে। তো তোমরা যেটা করবা, টিপিআই এই ফর্মুলা ব্যবহার করে টিপিআইটা বের করে নিয়ে পরে হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই চলে যাবে ওই ফর্মুলায়। এই হচ্ছে দুইটা চেঞ্জ থাকতে পারে, একটা হচ্ছে ওপিএস চাইতে পারি,
আরেকটা হচ্ছে টিএম দেওয়া থাকবে, তোমাকে টিপিআই বের করে নিয়ে ব্যবহার করতে হবে। এই মোটামুটি হচ্ছে পার্থক্য। তো এগুলি বোঝা গেছে? কোনো প্রশ্ন থাকলে করো। না স্যার, প্রশ্ন আচ্ছা নাই। ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি আবারও মনে করায় দিই, পুরান লেকচারগুলি এখনই দেখা শুরু করো, সমস্যাগুলি বের করা শুরু করো। পরীক্ষা যেই দিনই হোক যেভাবেই হোক তোমরা যদি পড়া জমায় রাখো তো মাথায় কিন্তু বাড়ি একটা পড়বেই। স্যার হ্যাঁ স্যার স্যার আগের ক্লাসের ভিডিওগুলো কি স্যার কোথায় পাবো? যে প্লেলিস্টে ইউটিউবে তোমার নাম কি? এগুলি সব স্যার তোমার নাম কি? স্যার রেজা। রেজা। ও আচ্ছা, এই তো আস্তে আস্তে আসামি ধরা পড়তেছে। ওরা হ্যাঁ ওরা মনে হয় ওই ওরা ক্লাস করেও স্যার জানে না, এটা বুঝলাম না। রেজা তো ক্লাস করছে। আমিও তো তাই। সমস্যা নাই, তোমরা এটা নিজেরা আলাপ করে নিও যে একটা ইউটিউব চ্যানেলে সবগুলা ভিডিও দেওয়া আছে, কিভাবে ফলো করতে হবে, কিভাবে প্লেলিস্টে যেতে হবে এটা তুমি জেনে নিও। ঠিক আছে, তোমাদের সিআর এর কাছ থেকে জেনে নিও। স্যার ওই যে ভাইভাতে প্রফেসর করে বলছিলাম স্যার, একটু দিকটা ভুলে গেছি আবার একটু বলো। স্যার। ওই যে ভাইভাতে প্রফেসর করে স্যার একটু আগে একটা টপিক বলছিলাম স্যার, ম্যাথ করানোর আগে তো ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই, তুমি রেকর্ডেড ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করো পরে যে স্যার এই টপিকটা বুঝি নাই, আমি তোমার কথা ঠিক বুঝতে পারতেছি না। তুমি রেকর্ডেড ভিডিওটা দেখে সমস্যাটা বের করো যে স্যার এই সময় এই কথাটা বলেছিলেন, আমি এটা বুঝি না, আমি আবার ইনশাল্লাহ হচ্ছে এটা নিয়ে আলাপ করব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তো আমাদের আইডি লিখো, আইডি লিখে প্রশ্ন যদি না থাকে আজকে এখানেই শেষ করি। আগামী ক্লাস থেকে আমাদের ইনশাল্লাহ ওয়াইন্ডিং চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো স্যার আইডিটা লিখতে পারতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আইডি লিখে তাহলে তোমরা লিভ করতে পারো।